মানসিক চাপ এটা আমরা কম বেশি আমাদের দৈনন্দিন জীবনে সবসময় বলে থাকি যে আমরা আসলে খুব একটা চাপের মধ্য দিয়ে যাচ্ছি। একটু যদি জানতে চাই যে মানসিক চাপটা আসলে কি? আপনি বলেছেন আসলে একটা নিউবর্ন বেবিরও কিন্তু মানসিক চাপ আছে। আর বলা হয় যে অনলি ডেড ম্যান মানে মৃত মানুষের চাপ নাই, তার মানে আমরা বেঁচে আছে মানে চাপ আছে। আমাদের জন্মটাও কিন্তু একটা প্রত্যাশার মধ্য দিয়ে আসে, মা বাবা প্রত্যাশা করে যে একজন সন্তান পৃথিবীতে আসছে, তাই না? তারপর যে সন্তান জন্ম নেওয়ার পরে তার কাছে যে প্রত্যাশা আছে অনেক সময় পূরণ হয় না। এই যে প্রত্যাশা এবং প্রাপ্তির যে গ্যাপ, সেটা জীবনের যে কোনো সময় যেখানেই ঘটুক না কেন সেটা আমাদের শরীর এবং মনের মধ্যে একটা ভাইব তৈরি করে। যেমন আমাদের মোবাইল ভাইব্রেশন মুডে রাখি না, পকেটে রেখেছি, কল আসলে কিন্তু ভাইব্রেশনটা যখন অনুভূত হয় তখন আমরা ভাবছি একটা কল আসছে। ঠিক তেমনিভাবে এই প্রত্যাশা প্রাপ্তির গ্যাপ আমাদের শরীর এবং মনের মধ্যে এই ধরনের ভাইব তৈরি করে। এটাই হচ্ছে আসলে মেন্টাল স্ট্রেস। এখন এই ভাইব তৈরির তো আসলে কোনো শেষ নাই। আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের ব্যক্তি জীবনে, কর্মজীবনে, সামাজিক জীবনে, ধর্মীয় রীতিনীতি আমরা পালন করি, সব জায়গাতেই আমাদের চাওয়া পাওয়ার কিন্তু একটা গ্যাপ রয়ে যায়। আপনার সাথে হয়তোবা বন্ধুর সম্পর্ক আছে, বন্ধু আপনার কাছে কিছু চাইবে, কিন্তু সবসময় কিন্তু সেটা পূরণ হয় না। মা বাবা, সন্তান, চাকুরির ক্ষেত্রে আপনার একটা প্রত্যাশা থাকে বসের কাছে, অর্গানাইজেশনের কাছে, পূরণ হয় না। এই পূরণ না হলেই কিন্তু আমাদের এই ভাইবটা তৈরি হবে। তো যার গ্যাপ যত বেশি তার ভাইব তত বেশি। সো এই যে চাওয়া পাওয়ার মধ্যে প্রাপ্তি এবং প্রত্যাশার মধ্যে যদি আমরা ব্যালেন্স করতে না পারি তখনই সেটা আস্তে আস্তে অস্বাভাবিক আকার ধারণ করে। কিন্তু পজিটিভ হচ্ছে, বলা হয় স্রষ্টা আমাদেরকে যে সৃষ্টি করেছেন উনি আমাদেরকে সবাইকে কিছু স্কিল দিয়ে দিয়েছেন, সফট স্কিল দেখা যায় না। ফলে চাপকে কিন্তু ম্যানেজ করার একটা সক্ষমতা সব মানুষেরই থাকে, কিন্তু মানুষ সেটা উপলব্ধি করতে পারে না, এটা তার প্রবলেম। ফলে দেখা যায় কি, তার সক্ষমতাটাকে যখন উপলব্ধি করতে পারছে না, অর্থাৎ চাপের চেয়ে তার লাইবিলিটি অনেক বেশি হয়ে যায়, তখনই কিন্তু সে অতিরিক্ত চাপে ভুগতে শুরু করে। তো মানসিক স্বাস্থ্যটা কি ভালো আছে কি না এটা সহজভাবে বোঝার উপায় হচ্ছে আমার দৈনন্দিন জীবনে কাজ করতে গিয়ে, চলাফেরা করতে গিয়ে আমার কিছু চাপ থাকবে, এটা যদি ম্যানেজ করতে পারি তাহলে সেটা হচ্ছে মেন্টাল হেলথের একটা বড় জায়গা, যে আমি সুস্থ আছি মানসিকভাবে। কিন্তু যদি ম্যানেজ করতে না পারছি, ওভারলোডেড যখন হচ্ছে, তখনই সেটা আমার জন্য নানা রকম প্রতিক্রিয়া তৈরি করে। একটু ভাই জানতে চাই যে মানসিক চাপের উৎসগুলো আসলে কি, বা কোন জায়গা থেকে আসলে এই চাপগুলো তৈরি হয়? আমরা বলি না যে আমাদের যখন শারীরিক কোনো সমস্যা হয় ডক্টর আমাদেরকে অনেক সময় প্যাথোলজিক্যাল টেস্ট দেয়, আমরা অনেক সময় বিরক্ত হই যে ডক্টর এতগুলো টেস্ট দিল, টাকা খরচ হবে, ওনার বোধহয় কোনো পার্সেন্টেজ আছে, আমরা নেগেটিভ চিন্তা করি। কিন্তু রোগটা যদি ডায়াগনোসিস না হয় সেটার যে কি ভোগান্তি আছে, যার এরকম সমস্যায় পড়ছে সেই বোঝে, রোগ ধরতে পারছে না। তাহলে আপনি যদি আপনার মানসিক চাপের সোর্সটা কি, কোত্থেকে সেটা তৈরি হচ্ছে, সেটা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু ম্যানেজমেন্টে যেতে পারবেন না। তো একটা থিওরি বলছে যে আপনার চাপের উৎস হচ্ছে তিনটা। একটা হচ্ছে ব্যক্তি, আমি নিজেই, মানে আমরা তো 100% পারফেক্ট না, আমাদের কিছু সীমাবদ্ধতা থাকে, এগুলাকে আমরা ম্যানেজ করতে পারি না, আমরা হীনমন্যতায় ভুগি। আমার সীমাবদ্ধতাগুলোকে সারাক্ষণ আমি ভাবতে থাকি কেন এগুলো আমার হলো। আমি হয়তো বা দেখা গেল যে একটা মানুষ কাজটা সুন্দরভাবে করছে, একই কাজ আমাকে দিয়েছে, আমি সেটা পারছি না, আমার অ্যাবিলিটি নিয়ে আমার একটা প্রশ্ন আছে। কখনো কখনো আমার সামাজিক অবস্থান নিয়ে আমি হীনমন্যতায় ভুগছি। তার মানে আমি ব্যক্তি হিসাবে আমার যে ব্যক্তিত্বের তৈরি গঠন, সেখানে কিছু সীমাবদ্ধতা তৈরি হয়। এই সোর্সটা কিন্তু আমি নিজেই। আচ্ছা, আমি সম্পর্কগুলো বজায় রাখতে পারছি না। তাহলে আরেকটা সোর্স হচ্ছে রিলেশনশিপ। বলা হয়েছে মানুষের জীবনে এমন কোনো সময় নাই যখন সে সম্পর্কের মধ্যে থাকে না। মানুষ হচ্ছে পারস্পরিক। তাহলে পারস্পরিক যখন সম্পর্ক আছে, প্রথমে যে বলছিলাম সম্পর্ক থাকলে কিন্তু প্রত্যাশা থাকবে, কিন্তু সবসময় তো সব সম্পর্ক পূরণ হয় না। আমাদের এই সম্পর্কের ক্ষেত্রে দেখা গেছে চাওয়া পাওয়ার গ্যাপের ফলে সম্পর্কগুলো চাপ তৈরি করে। তাহলে একটা হচ্ছে আমি নিজেই, আরেকটা হচ্ছে সম্পর্ক, আরেকটাকে আমি বলি সিস্টেমিক। যেমন আমরা একটা পরিবারে বসবাস করি, তাই না? পরিবারের কিছু নিয়ম নীতি আছে, কিন্তু সিস্টেমের মধ্যে, কিন্তু আমার মাঝে মাঝে মানতে ইচ্ছে করে না, আবার ভাঙতেও পারি না। চাইল্ডহুডে অনেক এরকম ফেস করেছি, বাবা মা করা শাসনের রেখেছে, তারা বলছে এটাকে সিস্টেম, তোমাকে মানতে হবে। সোসাইটি, আমরা সমাজে অনেক ধরনের অসঙ্গতি দেখি, সেগুলো নিয়ে আমরা চাপ ফিল করি, কিন্তু সমাজকে তো ভাঙতে পারি না একদম, তাই সারাদিন তো সারাক্ষণ তো সমাজ ভাঙার কাজে আমরা উপেক্ষা করতে পারি না, কিন্তু আবার কোপও করতে পারি না। রাষ্ট্র সিস্টেম, অফিস সিস্টেম, এই যে আমরা এখানে এসেছি আর টিভিতে, একটা সিস্টেমের মধ্য দিয়ে চলে। অনেক সময় আমাদের ভাবতে যে এত সিস্টেম কেন আসছে, একটা হয়তো বা আমাকে সিকিউরিটি জিজ্ঞেস করেছে কোথায় যাবেন, তো এটা তো সিস্টেমের পার্ট। অনেক সময় অনেকে আমরা নিতে পারি না, তার মানে সিস্টেম হচ্ছে আরেকটা সোর্স। তাহলে একজন ব্যক্তি যদি আইডেন্টিফাই করতে পারে তার এই চাপের উৎসটাকে সে নিজেই, তাহলে কিন্তু তাকে অবশ্যই ম্যানেজমেন্টে যেতে হবে নিজেকেই। এই নিজস্ব চাপ কিন্তু পৃথিবীর অন্য কেউ ম্যানেজ করে দিতে পারবে না যদি সে না চায়। সম্পর্কে চাপ আমি যদি বুঝতে পারি সম্পর্কগুলো ভালো যাচ্ছে না, 2 দিন পর পর লেগে যাচ্ছে, টক্সিক সিচুয়েশন তৈরি হচ্ছে, তাহলে বুঝতে হবে আমার সম্পর্ককে যত্ন নিতে হবে। আমরা সম্পর্ক বজায় রাখতে চাই কিন্তু যত্ন নিতে চাই না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনার সম্পর্ক
ফেড হয়ে যাবে, একদম বিবর্ণ হয়ে যাবে, রংহীন হয়ে যাবে যদি আপনি একটু সময় না দেন। হ্যাঁ, কোয়ালিটি টাইম আমরা বলি, সেটাকে দিতে হবে। আর সিস্টেমকে ভাঙতে না পারলেও কোপ করার জন্য কিন্তু আমাদের কিছু অ্যাবিলিটি অর্জন করতে হয়। তা না হলে কিন্তু আমি সারাক্ষণ ফাইট করবো। ফাইট করলে কি হবে, আমার সাইকোলজিক্যাল এনার্জি ডাউন হবে, ড্রেইনড হব আমি, তখনই চাপটা আমাকে পেয়ে বসবে। তাহলে যদি তার সিস্টেমিক ইস্যু থাকে তাহলে সেইখানে তাকে কোপ করার জন্য হেলদি ওয়েতে মেকানিজম তৈরি করতে হবে। তাহলে আমি সোর্সটা জেনে গেলাম যে আমি সিস্টেমের সাথে পারছি না, আমার সোশ্যাল স্কিল নাই, সমাজে কারোর সাথে মিশতে পারছি না, সম্পর্কগুলোকে যত্ন নিতে হবে যদি সম্পর্ক ইস্যু থাকে। আর ব্যক্তি হলে তো আমাকে অবশ্যই ম্যানেজমেন্টে যেতে হবে, তাহলে আইডেন্টিফাই করতে হবে যে আমার সোর্সটা কোথায়, তাহলে আমি ব্যবস্থাপনায় যেতে পারবো। এই সোর্সগুলো আমাদের ব্যক্তি, পারিবারিক এবং সামাজিক জীবনে কি প্রভাবগুলো ফেলে এবং আসলে কোন কোন লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা মানসিক চাপে আছি এবং আমার চিকিৎসা শরণাপন্ন হওয়া উচিত? ব্যক্তি আসলে আমাকে দেখে কি আপনার মনে হবে যে আমি চাপে আছি? এমন কোনো প্যারামিটার নাই। হয়তো আমরা ফেশিয়াল এক্সপ্রেশন দেখে বলতে পারি তোমার কি মন খারাপই, কিন্তু এই চাপ যে আমি আক্রান্ত এটা বোঝার ব্যক্তি পর্যায়ে অনেক সুন্দর সিস্টেম রয়েছে। আপনি যদি একটু দিনে 5টা মিনিট নিজেকে সময় দেন, আপনি নিজেই ডায়াগনোসিস করতে পারবেন, ডক্টরের কাছে যেতে পারবেন। একটা বলা হয় মানসিক চাপ যখন ওভারলোডেড হয় তখন সেটা শরীরে কিছু প্রভাব বিস্তার করে। তাহলে আমার ব্যক্তি, আমার একটা শরীর আছে, আমাদের শরীর কিন্তু জানান দেয়, কিন্তু আমরা কিভাবে যে আমার শক্তি আছে, আমি ড্রাইভ করে যাব, বয়স এখন কত, আমি সারাদিন কাজ করব, কিন্তু শরীর আপনাকে জানান দিচ্ছে ঘুম হবে না। এখন ঘুম হচ্ছে না, এটা কিন্তু শারীরিক ক্ষয়ের কারণে হতে পারে। আমাদের ডাইজেশনে কিন্তু অনেক সমস্যা। এখন অনেকেই বলে যে ডাক্তার ধরতে পারতেছে না, ডাক্তাররা কি করে, এন্ডোস্কোপি দিছে, এটা দিছে, কিন্তু ওভার স্ট্রেস হলে আমাদের ব্রেন কেমিক্যালের কিছু সিক্রেশন ঘটে, কেমিক্যাল, সেটা যখন পাকস্থলিতে যায় তখন পাকস্থলিতে হজম ক্ষমতাটা নষ্ট করছে। তাহলে সোর্সটা দেখেন, ব্যক্তি হিসেবে আমার কিন্তু স্ট্রেসের কারণে। ঠিক আছে, আমার দেখা গেল যে হাই বিপি বেড়ে গেছে, ব্লাড প্রেশার বেড়ে গেছে, কোলেস্টেরল হাই হচ্ছে, আমার সুগার বেড়ে গেছে, আমার ঘুম বললাম নষ্ট হয়েছে, তাহলে এইগুলো কিন্তু আমার শরীরকে জানান দেয়। তাহলে সোর্সটা হচ্ছে আমি, এবং আমার এটা আরও একটা কারণ হচ্ছে আমার মেন্টাল স্ট্রেস, আমাকে কিন্তু যত্ন নিতে হবে। নাম্বার 2, আমরা বলি আমাদের মন তো দেখা যায় না, তাই না? মনে মেঘ জমে, মাঝে মাঝে মনটা খারাপ, বিক্ষিপ্ত থাকে, হতাশা লাগে, তাই না? এগুলো কিন্তু আমরা মাঝে মাঝে বুঝতে পারি, কিন্তু এইটারও যে একটা বড় সোর্স মেন্টাল স্ট্রেস, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। তাহলে শরীর মন নিয়ে তাও আমরা মাঝে মাঝে কনসার্ন হয়, একদম পড়ে গেলে ডক্টরের কাছে যাই, মনের বিষয়টা নিয়ে এখন আলোচনা হচ্ছে, কিছুটা কনসার্ন। আরেকটা বড় বিষয় হচ্ছে, আমি বলছি আমাকে দেখলে বুঝতে পারবে না যে আমি স্ট্রেস, কিন্তু আমার আচরণ দেখে কিন্তু বুঝতে পারবে। তাহলে আচরণ হচ্ছে আরেকটা জায়গা যেখানে মেন্টাল স্ট্রেস প্রভাব বিস্তার করে। হয় আমরা অ্যাগ্রেসিভ হয়ে যাই, আমাদের ভিতরে এজিটেশন কাজ করে, আমরা মারমার কাটকাট অবস্থা, অনেকেই বলে আপনি রেগে যাচ্ছেন, আমরা বলি না আমি তো রাগি নাই, কিন্তু আপনার আচরণ কিন্তু প্রকাশ হবে, টোন অফ ভয়েস, আমরা ল্যাঙ্গুয়েজ বলি, ভাষার পরিবর্তন হয়ে যাবে। আমরা কিন্তু তখন বুঝতে হবে যে আমাদের স্ট্রেস আমাদের প্রভাবিত, অথবা ডিপ্রেশনে চলে গেলাম, আমরা বলি হাইপার স্টেট অথবা হাইপো স্টেট বলি, হয় আমি খুব বিস্ফোরক অথবা একদম আমরা ডিপ্রেশনে চলে যাই। তাহলে আচরণ কিন্তু একটা ফ্যাক্টর যেখানে এটাকে প্রভাব বিস্তার করছে। নাম্বার 4 হচ্ছে, এটা আরেকটা বিষয় হচ্ছে, আমরা বলি বিশ্বাসের ক্ষয় হয়। আমি ভাবি আমাকে দিয়ে হবে না, আমি আর পারবো না, কেউ কেউ বলে নিশ্চয়ই কোনো পাপ করেছিলাম, এই কারণে হচ্ছে, কিন্তু এগুলো কিন্তু বিশ্বাসের ক্ষয়, এগুলো কিন্তু আসলে স্ট্রেসের কারণ। অনেকে চাইবে ওভারনাইট বড় লোক হয়ে যেতে, তাই না? ক্যাসিনো আমরা বলি অনেক জায়গায়, তারা ভাববে যে এটা কিন্তু বিশ্বাসের ক্ষয়, মেন্টাল স্ট্রেসের কারণে হতে পারে। ঠিক আছে। আর নাম্বার 5 হচ্ছে, আমরা বলি প্রোডাক্টিভিটি। সারাদিন ভাবছি কাজ করছি, দিন শেষে কোনো রেজাল্ট দেখি না, আমি চরকির মতো ঘুরতেছি, অফিসে কাজে বসে বলে তুমি তো সারাদিন দৌড়াদৌড়ি করছো, কি কাজ করছো আনো তো, নাই। সহকর্মীদের সাথে পার্থক্য চলে আসে, মানে দূরত্ব বজায় রাখি, আমরা সারাক্ষণ কমপ্লেইন করি। এইগুলো কিন্তু আসলে আলটিমেটলি হচ্ছে ওভার স্ট্রেসের কারণে আপনার এই কাজের ক্ষেত্রেও কিন্তু ক্ষয় হয়। ফলে দেখেন, আপনি নিজেকে নাম্বারিং করেন যে আমার শরীরটা কেমন আছে, 0 থেকে 10 দিব, আমার মনটা কেমন আছে, 0 থেকে 10 দিব, 0 হচ্ছে একদম ভালো না, 10 হচ্ছে একদম ভালো। আমার আচরণটা কেমন, মানুষ তো ফিডব্যাক দেয়, আমি একটু নেই, রাগ না করি যে উনি কেন বলছে তোমার আচরণটা ঠিক নাই, আগের মতো তুমি নাই, হাসি খুশি নাই, মন মরা থাকে, অথবা রেগে যাও, একটু নাম্বারিং করি নিজেকে। হ্যাঁ, আমার বিশ্বাসের জায়গা কেমন আছে, এটা স্পিরিচুয়াল হতে পারে, ধর্মীয় হতে পারে, আত্মবিশ্বাস হতে পারে, আর কাজে কি প্রোডাক্টিভিটি আছে। তাহলে দিন শেষে যদি দেখেন আপনি এভারেজ, তাহলে কিন্তু একটু ফোকাস করতে হবে, না হলে এটা কিন্তু আস্তে 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 আপনাকে ড্যামেজ করে দিবে। শরীর, মন, আচরণ, বিশ্বাস কাজের ক্ষেত্রে ক্ষয় করতে দেবে। একটা মেশিনের মতো তো আমরা, মেশিনেরও তো আমরা যত্ন নেই। আমার মোবাইলটাকে মুছতেছি, হ্যাঁ, একটুখানি ডিস্টার্ব করলে আমরা অস্থির হয়ে যাই, চার্জ চলে গেল মোবাইলের, অস্থির হয়ে যায়, কোথায় পিন খুঁজে পাবো। কিন্তু আমার যে চার্জ শেষ হয়ে যাচ্ছে, আমি যদি একটু খেয়াল করি, আমার শরীর কিন্তু জানান দেয়, বলে সোমাটিক সিমটম তৈরি হয়, বডি জানান দিচ্ছে তুমি ভালো নাই, আমরা বলি না আমি পারবো। ব্যালেন্স করতে হবে, লাইফ ইজ এ ব্যালেন্স, মনের ব্যালেন্স করতে হবে, একটু আনন্দ, একটু ব্রেক নিতে হবে, আচরণের জন্য যত্ন নিতে হবে, বিশ্বাসের যত্ন নিতে হবে,
কাজের ক্ষেত্রেও যত্ন নিতে হবে। একদম, এই যত্নটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আমরা সেই জায়গায় দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সবকিছুতেই আসলে কম বেশি প্রভাব পড়ছে। মানসিক চাপ থেকে কোনো মানসিক রোগ তৈরি হতে পারে কিনা, হতে পারলে সেটা কেমন? হতে পারে, কারণ আমরা বলি কি মানসিক রোগের নিশ্চয়ই অনেক আলোচনা এটা আলোচিত হয় যে তিনটা প্রভাবক কাজ করে। একটা বলে আমরা বায়ো, একটা সাইকো, একটা সোশ্যাল। বায়োটা হচ্ছে বায়োলজিক্যাল, যেটা আমরা জেনেটিক্যাল কোনো ট্রান্সমিশনের জন্য এটা হতে পারে, এটাতে আমাদের নিয়ন্ত্রণে আমরা কনসার্ন থাকতে পারি যে মানসিক রোগ আছে। সাইকো এবং সোশ্যাল, এই দুইটা ইম্প্যাক্ট কিন্তু মেন্টাল স্ট্রেসের কারণে হতে পারে। একটা বাচ্চা যদি ছোট থেকে বড় হচ্ছে, সেই পরিবারটা যদি প্রচণ্ড তাকে স্ট্রেসের মধ্যে রাখে, তার সম্পর্কগুলো যদি টক্সিক হয়, তার স্কুলিং যেখানে যাচ্ছে, বন্ধু বান্ধব, হ্যাঁ, সেখানে যেন প্রেশার থাকে আমাদের, তাহলে এই মেন্টাল স্ট্রেস কিন্তু তার এই মানসিক রোগের এগ্রিভেট করে দেয়, যে একটা সম্ভাবনা যদি থেকে থাকে এটাকে বাড়িয়ে দিবে। আচ্ছা, ফলে অনেক সময় কিন্তু মা বাবা বলে যে আমরা তো মানে ওকে ভালোই রাখছি, করছি, কিন্তু ও হয়তো বা বাচ্চাটা স্ট্রেসে রয়েছে। আমি অফিসে বলে যে ভালোই আছে, কিন্তু অফিসের এনভায়রনমেন্ট এত স্ট্রেসফুল, তার কিছু কিছু ইস্যু ছিল, এটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। এরপরে সেটা প্রকাশিত হওয়া শুরু করছে। মানুষ বলে তুমি তো মানসিকভাবে মনে হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছ। সোর্সটা কোথায়? কারণ ওই যে সাইকো এবং সোশ্যাল, সাইকোলজিক্যাল যদি স্ট্রেসগুলোকে ম্যানেজ করে আমরা না শেখাই, সোশ্যাল অ্যাসপেক্টে, সোশ্যাল স্কিলগুলোতে যদি আমরা দক্ষতা না শেখাই, তাহলে কিন্তু সেই স্ট্রেসফুল হয়ে যাবে। ফলে একসময় সে আইসোলেটেড হতে পারে। আইসোলেটেড হওয়াটা যদি তার কোনো ওই যে বলছিস বায়ো কোনো ইস্যু থেকে থাকে, তাহলে কিন্তু সেটা ক্লিনিক্যাল ডিপ্রেশন আমরা বলি, সেটা কিন্তু টার্ন হতে পারে। আচ্ছা, হ্যাঁ, আর যদি মনে হয় যেটা ইভেন্ট বেসও কিন্তু হতে পারে, অনেক বেশি স্ট্রেসের মধ্যে আছি, একটা সময় গিয়ে আমি ব্রেকডাউন হয়ে গেল, তখন কিন্তু সেটা আস্তে আস্তে আমাকে ডিপ্রেশন মুডের দিকে নিয়ে যেতে পারে। এখন একটা বাচ্চার হতে পারে যে সে হয়তো বা অন্য বাচ্চার চেয়ে একটা জিনিস দেরিতে শিখে, আমরা কোন তাকে পুশ করছি, এটা আমরা খুবই কমন দেখতে পাই আসলে। তার কিন্তু অ্যাঙ্গারের জায়গা থেকে অনেক কিছু বাস্ট হয়ে যেতে পারে। সে কিন্তু একদম হাইপার স্টেটে থাকতে পারে। তার মানসিক কোনো একটা বিষয় যদি লুকায়িত থাকে, সুপ্ত থাকে, যেটাকে সে ম্যানেজ হয়তো বা কোনো না কোনোভাবে করে নিচ্ছে, এটা কিন্তু অ্যাগ্রিভেট করে বেড়ে যাবে। তখন কিন্তু এটা আমাদের সবার অবজারভেশনে আসবে। আমরা কিন্তু তাকেও আবার দোষারোপ করতে থাকি এবং আবারও ব্লেম দিতে থাকি। কর্মক্ষেত্রেও কিন্তু এরকম হয়ে থাকে। একটা কর্মীর এই ধরনের বার্নের ফলে যদি তার মানসিক কোনো ইস্যু থেকে থাকে, এটা যদি বেড়ে যায়, তখন কিন্তু আরও আমরা তাকে ইয়ে করি। কিন্তু তার স্ট্রেস ম্যানেজমেন্টের ইস্যুগুলোকে যদি আমরা ফোকাস না করি, পারিবারিক জীবনে, শিশুর ক্ষেত্রে, কর্মজীবনে যদি আমরা সহকর্মীরা তাকে সহযোগিতার জায়গাগুলো যদি না দেখি, ব্লেম দিতে থাকি, তাহলে কিন্তু হবে না। কারণ কোনো না কোনোভাবে বায়ো ছাড়া সাইকো এবং সোশ্যাল ইস্যুতে আমরা কেউ না কেউ রেসপন্সিবিলিটি কিন্তু নিতে হবে। কারণ আমরা হয়তো ওইটাকে বাড়িয়ে দিয়েছি, ও হয়তো ম্যানেজ করছিল, একটা সময় আর পারে না। হ্যাঁ, মা বাবার এসে বলে দেখেন না হঠাৎ করে কি হয়ে গেল, সাপোর্ট সিস্টেমটা হয়তো সেভাবে ওই যে করেছে। 13-14 বছর খুব ভালো ছিল, লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে বলছে, হঠাৎ করে কি হয়ে গেল, ও তো আমাদেরকে এখন মারতে আসে, আঘাত করতেছে, নিজেকে হার্ম করতেছে, কিভাবে হলো? তার মানে তার ওই ইস্যুগুলো, এই মেন্টাল স্ট্রেস যে আমরা ম্যানেজ করতে পারছে না, সে সোশ্যাল স্কিলটা হয়তো আমরা দেখছি না, তাকে শিখাইনি আমরা। ফলে একসময় আমরা চাচ্ছি বেশি, ওই যে প্রত্যাশার মাত্রাটা বেড়ে যাচ্ছে, সে ডিমান্ডগুলো ফুলফিল করতে পারছে না, সেটা কিন্তু অ্যাগ্রিভেট করতে পারে। একদম 100% কনফার্ম না, বাট এটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এবং সেখান থেকে আমরা আত্মহত্যা প্রবণতাও আসলে দেখতে হতে পারে। সে যদি ওভার ডিপ্রেসড হয়ে যায় এবং তার ক্লিনিক্যাল ইস্যু থেকে থাকে, আর যদি সেই স্ট্রেসগুলো কেউ তাকে কেয়ার করতে সহযোগিতা না করে, মেডিকেশনে যদি না যায়, তখন তো সে আলটিমেটলি সেই জায়গায় যেতে পারে। যদি এটা ক্লিনিক্যাল রূপ নিয়ে নেয়, তখন তো আসলে মেডিকেশন লাগবে না, আর একটা তো সে হিট করতে পারে, অথবা কোনো কারণে অ্যাট দ্য মোমেন্ট সে ট্রিগার আপ হয়ে যাবে। অনেক প্রত্যাশা মা বাবার, অনেকে বলে প্রত্যাশা পূরণ করতে পারে না বলে আমি অ্যাটেম্প নিয়েছি, আমি আসলে তাদের মানে কিছু নাথিং, আমি তাদের জন্য কিছুই করতে পারছি, তাদের কাছে আমি বোঝা হয়ে গেছে এরকম বিষয়। কিন্তু তার ওই যে স্ট্রেস, সে যে বহন করতে 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 একটা ভিন্ন রূপ হয়তো বা সেটা ফর্ম করে ফেলেছে, এই ইস্যুগুলো কিন্তু করতে পারছে না। এবং অবশ্যই একই সাথে আমি যেটা বলছি, শারীরিক কিন্তু দেখা যায় না। ওই যে বলছি হঠাৎ করে আমার কোলেস্ট্রল হাই হয়ে গেল, আমার হঠাৎ করে সুগার ধরা পড়লো, আমরা আফসোস করি আমার মা বাবার কারও নাই, আমার হলো কেন? হাইপার টেনশন, এটার কারণে কিন্তু স্ট্রেসের কারণে কিন্তু হতে পারে। এটা কিন্তু প্রুভেন, সায়েন্টিফিক ওয়েতে এটা বোঝা যায় কিন্তু। একদমই তাই। বয়সের সাথে সাথে কিন্তু আমাদের অবস্থারও পরিবর্তন হয় এবং মানসিক চাপেরও পরিবর্তন হয়, এই ধরনটা যদি একটু বলেন। আপনি দেখেন, আমরা বলছি একটা নিউবর্ন বেবি চিৎকার করতেছে, ওর বডির মধ্যে কিন্তু ও স্ট্রেস করছে, তাই না? আপনি ওর কি নিডটা কি, ও হয়তো বা ব্রেস্ট ফিট করবে, খাওয়ান, দেখবেন ওর হাত আস্তে করে রিল্যাক্স হয়ে যাচ্ছে। ওই মোমেন্টে কিন্তু তার নিডটা হচ্ছে সুদিং হওয়া, খাওয়া, ঘুমানো, ন্যাপি চেঞ্জ করে দেন, তার স্ট্রেস নাই। ও আর একটু বড় হলো, 6 মাস থেকে 18 মাসে গেল, অনেক কিছু ধরতে চাইবে, তাই না? আমরা ডু ডোন্টস নানা রকম বলি, অনেক বেশি আমরা বলি একটা ইনজাংশন জারি করে ফেলি, এটা করতে পারবে না, এটা কেড়ে নিচ্ছে, হ্যাঁ চুপ, ওটা হাত ধরবো না, আমরা একটা মেরে দিচ্ছি। ও যে কিছু করতে চায়, ওর তো লার্নিংটা ওর ওই সময় হবে, ডুইং স্টেজে সে আছে অনেক কিছু। আমরা যদি সেইটা অনেক বাধাগ্রস্ত করি, তাকে যদি স্ট্রেসের মধ্যে রাখি, সারাক্ষণ বেঁধে রাখি, কিছু ধরতে না দেই, করতে না দেই, তাহলে কিন্তু তার স্ট্রেসের মাত্রা হবে। অনেক সময় বাচ্চারা অ্যাগ্রেসিভ আচরণ শুরু করে, তার আরও বেশি ফোর্স করা শুরু করে, তখন কিন্তু তার স্ট্রেসটা কি ডুইং,
মানে সে হাঁটতে শিখবে, আমরা পড়ে যাবা, ধরবা না, তো আমরা বাধাগ্রস্ত করলে সে কিন্তু স্ট্রেস হতে পারে, ফলে সে অ্যাগ্রেসিভ আচরণ করে, আমরা বুঝি না অনেক সময়। আর একটু বড় হয়ে গেল, আমরা বলি 18 মাস থেকে 3 বছর, ওই সময় বলে যে থিঙ্কিং ক্যাপাসিটি বাড়ে, চিন্তা করে, মননে পরিবর্তন আসে, অনেক নতুন নতুন চিন্তা নিয়ে মা বাবার কাছে আসে, বলে কি এই তুমি এত পাকনা হইতেছো কেন, হ্যাঁ এত কিছু বুঝো কেন, আমাদেরগুলো বুঝো। তার কিন্তু চিন্তার স্তরটা বাধাগ্রস্ত হচ্ছে, সেই স্ট্রেস হচ্ছে যে আমাকে বলতে দিচ্ছে না, আমি নতুন একটা কিছু ইনভেট করছি, আমার এটাকে ইয়ে করছে, অনেক কিন্তু মা বলে যে এটা করছে এটা করছে, বলে না তুমি তো নষ্ট করছো, কিন্তু সে একটা কিছু ক্রিয়েট করতে Create চাচ্ছে। করতে চাচ্ছে। তার চিন্তার জগতে যখন বাধাগ্রস্ত হবে তখন তার নিডটা হচ্ছে চিন্তার বিকাশ, কথার কথা। তাহলে সেই ক্ষেত্রে বাধাগ্রস্ত তার স্ট্রেস একরকম হবে। 3 থেকে 6 বছর আইডেন্টিটি, নিজের রং পছন্দ করবে, নিজের মতো ড্রেস আপ করতে হবে, আয়নায় বারবার দেখবে, পেয়ার চয়েস করার চেষ্টা করবে। আমরা কি করি, আমাদেরটা করতে হবে, এই রং এটা বলে না যে খ্যাত টাইপের রং পরছো তুমি, হি অর শি ফিল স্ট্রেস, কারণ তার তখন নিডটা হচ্ছে তার নিজেকে সে নিজে খুঁজে পাওয়ার চেষ্টা, এটা আমি আয়নার সামনে দাঁড়িয়ে সে মডেল করে নিজেকে, তাই না? তো ওই সময় কিন্তু নিডটা একরকম হয়ে থাকে। আর একটু বড় হয়ে গেল, আমরা 6 থেকে 12 বছর যদি বলি, অ্যাডোলেসেন্সের আগ পর্যায়ে, তখন হচ্ছে কি বলা হয় যে স্কিলগুলো ডেভেলপ হতে থাকে, সামাজিক দক্ষতা বলি, আমার কর্মদক্ষতা বলি, পড়ালেখার বিষয়ে বলি, আমরা সে সব কিছু তার স্কিলফুল হতে শুরু করে। আমরা কি করি, আমরা যদি ভাবি যে তার পড়ালেখায় শুধু স্কিল, আমরা ওইখানে ফোকাস করি, কিন্তু তার একটা ক্রিয়েটিভ পার্ট আছে, সে কিন্তু প্রেশার ফিল করে, কিছু বলতে পারে না, কারণ তার তো তখন শক্তি কম। এরপরে যে চ্যালেঞ্জটা আছে যে 12 থেকে 18 বছরের যে অ্যাডোলেসেন্স পিরিয়ড, তার শারীরিক পরিবর্তন হয়, শক্তি আসে, হরমোনাল চেঞ্জেস হয়, তখন তার একটা রিজেনারেশন বলি আমরা। নানা মনে হয় মাঝে মাঝে শিশুদের সাথে মিশতে চায়, আমরা বলি এই তুমি কি বাচ্চা, বড়দের সাথে যাও, বড়দের সাথে গেলে বলে তুমি কি বড় হয়ে গেছো, বাচ্চাদের সাথে একটা ডিলেমা তৈরি হয়। কিন্তু তখন তার নিডটা হচ্ছে সে এক্সপ্লোর করবে নিজেকে, পেয়ারদের সাথে, অপোজিট জেন্ডারকে সে এক্সপ্লোর করবে, আমরা নানা রকম রেস্ট্রিকশন করি। এই একটা সাইকেল গেল। এখন এই সময়টা কিন্তু আবার ওইভাবে ফিরে আসে না। যখন আরেকটু বড় হবে, 18 থেকে 30 বলবো, আরেকটু অন্যরকম, তখন একাডেমিক, তার লাইফে ক্যারিয়ার, রিলেশনশিপ, ঠিক আছে, 30 থেকে 40 আমাদের গোল্ডেন টাইম বলি আমরা আমাদের সমাজ ব্যবস্থা, তখন তো আরো অনেক কিছু, কিন্তু নানা রকম ইস্যু কিন্তু তখন ক্রিয়েট হতে, সোশ্যাল স্কিল যদি না থাকে হবে। এরপরে মিড লাইফ বলি আমরা, তখন তো নিডটা অন্যরকম,